নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতা, কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব, এরপরে কবিতাটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং সবশেষে এই কবিতার উপর তোমাদের সৃজনশীল প্রশ্নের ধরন সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। শুরুর আগে প্রথমেই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে দু একটি কথা না বললেই নয়, কারণ জীবনানন্দ দাশ আমাদের বাংলা সাহিত্যের একটি নক্ষত্র সমকবি। জীবনানন্দ দাশের মা ছিলেন কুসুম কুমারী দাস, তোমরা নিশ্চয়ই জানো। কুসুম কুমারী দাশের একটি বিখ্যাত কবিতা ছিল আদর্শ ছেলে। আদর্শ ছেলের দুটি লাইন আমি বলছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ দাশ তার মায়ের এই কথা লিখেছেন। কিভাবে? তিনি কথায় বড় না হয়ে কাজে বড় হয়েছিলেন। কারণ ব্যক্তি জীবনে জীবনানন্দ দাশ খুবই কম কথা বলতেন, নিঃসঙ্গ চলতেন, বন্ধুবান্ধব তেমন ছিল না, কিন্তু কাজে ছিলেন অনেক বড়। আজকে তাকে নিয়ে আমরা পড়ছি, তাকে আমরা স্মরণ করছি। তার লেখা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তো শুরু করি, চলো। আজকে প্রথমেই জীবনানন্দ দাশের কবি পরিচিতিটা আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য। চলো আমরা এক নজর দেখে নিই। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে। তোমরা জানো 1899 সালে আমাদের আরও দুজন সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, একজন কাজী নজরুল ইসলাম এবং আরেকজন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপর জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছেন 1954 সালে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কয়েকটি আমি তোমাদের জন্য লিখেছি। আছে রূপসী বাংলা, এই সেই দিন এই মাঠ কবিতাটি রূপসী বাংলা কবিতার অন্তর্গত। আছে ধূসর পাণ্ডুলিপি, আছে ঝরা পালক, বনলতা সেন, মহাপৃথিবী। মহাপৃথিবী এই কাব্যগ্রন্থের নামগুলো তোমরা মুখস্থ করে নিবে, কারণ এগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। এছাড়া জীবনানন্দ দাশের পরিচিতি ছিল তিনি আধুনিক জীবন চেতনার কবি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে মানুষের মধ্যে কিংবা সমাজে যে ভাঙা গড়া শুরু হয়েছিল, মানুষের মধ্যে নানা রকম বঞ্চনা হাহাকার দেখা দিয়েছিল, জীবনানন্দ দাশের কবিতায় সেই বাস্তব জীবনের চিত্র প্রতীকী ভাষায় ফুটে উঠেছে। এছাড়া তার শিক্ষা জীবন নিয়ে একটু কথা বলি। তিনি ইংরেজি সাহিত্যে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেটা ছিল 1921 সাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কবি জীবনানন্দ দাশের সম্পর্কে তথ্য। এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না। সেই দিন কোন দিন? সেই দিন একটু পরে গেলেই আমরা জানতে পারবো। তবে সেই দিনটা হচ্ছে যেদিন কবি আর এই পৃথিবীতে থাকবেন না, যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। সেদিন এই যে সুন্দর মাঠ, মাঠ ভরা ফসল, এই যে নানা রকম গাছপালা, মাঠ জুড়ে নানা রকম ঘাস লতা পাতা, এই সব কিছু, মাঠের এই চঞ্চলতা ঠিকই থাকবে। হয়তো কবির নিথর দেহ পড়ে থাকবে, কিন্তু ফসলের মাঠের এই চঞ্চলতা থেমে যাবে না। তোমাদের একটি কথা বলে রাখি, যদিও কবি এখানে নিজের কথাই বলছেন, তবে আমরা মানুষরা প্রকারান্তরে যেন কবি প্রত্যেকটা মানুষের মনের কথাই তিনি এখানে বলছেন, প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করছেন এখানে তিনি। এরপর তিনি কি বলছেন? এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদী, যে নদী এখন বহমান, যে নদী এখন কুলকুল ধ্বনিতে বয়ে চলছে, তার দুপাশের পরিবেশকে সতেজ সজীব করে, সেই নদী ঠিকই বহমান থাকবে, সেই নদী ঠিকই চলবে আর স্বপ্ন দেখবে। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা হচ্ছে বেঁচে থাকার স্বপ্ন, সেই স্বপ্নটা হচ্ছে সৌন্দর্য বিলানোর স্বপ্ন। কবি হয়তো থাকবেন না, কিন্তু এই নদী এবং এই মাঠ সেই দিনও বিরাজ করবে। এরপর তিনি বলছেন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই নদী যেমন স্বপ্ন দেখে, ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা প্রাণীই স্বপ্ন দেখে।
বিশেষ করে আমরা মানুষরা স্বপ্ন দেখি। সেজন্য তিনি বলছেন, সোনার স্বপ্নের স্বাদ কবে আর ছড়ে। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কিংবা যে কোনো কিছুই ধ্বংস হওয়ার আগ পর্যন্তই মনে হয় যেন স্বপ্ন দেখে চলে, কারণ স্বপ্ন ছাড়া কোনো কিছুই বাঁচতে পারে না। স্বপ্নই হচ্ছে আশা, সেই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। তো এখানে তিনি বলছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। স্বপ্ন কখনো হারিয়ে যায় না, ঝরে পড়ে না। এই নদীও স্বপ্ন দেখবে, নদী তার স্বাভাবিকতা বজায় রেখে বয়ে চলবে, এটাই হচ্ছে নদীর স্বপ্ন। এই নদীও স্বপ্ন দেখবে, আর আমরা যারা মানুষ আছি আমরাও স্বপ্ন দেখি বেঁচে থাকার। আমরা স্বপ্ন দেখি নতুন কিছু করার, আমরা স্বপ্ন দেখি আরও সুন্দর সময় বা সুন্দর আগামী আমাদের জীবনে আসবে, সেই স্বপ্ন আমরা দেখি। এরপর কবি বলছে, আমি চলে যাব বলে। এতক্ষণ পর আমরা মূল কথায় আসলাম যে কবি বলছেন যেদিন তিনি চলে যাবেন এই পৃথিবী থেকে। আমি আবারও বলছি, তিনি শুধু এখানে প্রতীকী অর্থে নিজেকে বলছেন। আসলে আমাদের সব মানুষেরই একই চাওয়া, সব মানুষের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য যে আসলে আমি বা আমরা চলে গেলে এই পৃথিবী কি থেমে যাবে? এই পৃথিবীর এই যে রূপ, সৌন্দর্য, রস, গন্ধ কিংবা প্রকৃতির এই যে শোভা, এই সব কি থেমে যাবে? এই সব কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটাই তিনি বারবার করছেন। আসলে এই নশ্বর পৃথিবীতে হয়তো মানুষ থাকবে না, কিন্তু এক প্রকৃতি, এই এই নদী, এই ফসলের মাঠ, এগুলো ঠিকই বিরাজমান থাকবে। তো কবি আবারও বলছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। চালতা ফুল আমাদের গ্রামেগঞ্জের একটি টক জাতীয় ফল। এই চালতা ফুল, খুব সুন্দর ফুল ফোটে চালতা গাছে। তিনি বলছেন, এই চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। শীতকালে যে শিশিরে সব সব ফুল কিংবা গাছের পাতা ঘাস ভিজিয়ে দেয়, সেরকম এই চালতা ফুল কি ভিজবে না তিনি যদি না থাকেন? অবশ্যই ভিজবে, কারণ প্রকৃতির এই স্বাভাবিকতা, আমরা মানুষরা থাকি আর না থাকি, কবি থাকেন আর না থাকেন, প্রকৃতির এই স্বাভাবিকতা বিরাজ থাকবে। আসলে চালতা ফুলের কথা তিনি বলেছেন। চালতা ফুলকে এখানে আমরা প্রতীকী হিসেবে বলতে পারি। চালতা ফুল সহ এই জাতীয় প্রকৃতিতে যে অসংখ্য রং বেরঙের ফুল আছে, সব ফুলই ঠিকই সেদিন ফুটবে। এই যে তোমাদের উদাহরণ হিসেবে বলছি, ধরো করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে বন্দি অবস্থায় আছি, তার মানে কি গাছে গাছে ফুল ফুটছে না? গাছপালাও কি বন্দি অবস্থায় আছে? মাঠে কি ফসল ফলছে না? ফলছে। নদী কি বয়ে যাচ্ছে না? বয়ে যাচ্ছে। তার মানে মানুষের জন্য প্রকৃতি থেমে থাকবে না, প্রকৃতি ঠিকই বয়ে যাবে। প্রকৃতির এই স্বাভাবিকতা, বহমানতা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। তো তিনি বলছেন এখানে সুন্দর একটি কথা, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। জীবনানন্দের কিছু ভাষাগত বৈশিষ্ট্য ছিল। যেমন আমরা, একটা কথা আছে, স্টাইল ইজ দ্য ম্যান, অর্থাৎ প্রত্যেকটা কবি এবং সাহিত্যিকেরই কিছু নিজস্ব স্টাইল আছে। স্টাইল দিয়ে এক একজন মানুষকে চেনা যায়। রবীন্দ্রনাথের কবি ভাষা, কাব্য ভাষা কিংবা লেখার ভাষা একরকম, নজরুলের ভাষায় দ্রোহ আছে। আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের ভাষা গ্রামের একদম মেঠো সুরে যেন বাঁধা। ঠিক তেমনি জীবনানন্দ দাশেরও শব্দ চয়নে, কবিতার শব্দ চয়নে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন তিনি এখানে বলছেন, নরম গন্ধের ঢেউয়ে। গন্ধটাকে তিনি একটু কোমলতা দিয়েছেন, যে বাতাস যেমন সুন্দরভাবে ঢেউ খেলে বয়ে যায়, ঠিক তেমনি গন্ধটা একটা মিষ্টি, একটা স্নিগ্ধ গন্ধ যেন প্রকৃতিতে বিরাজ করে, যে গন্ধে চারদিকের পরিবেশ মুখরিত হয়। এবার তিনি বলছেন, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা, যদিও পেঁচা আমাদের বাঙালি সমাজে পেঁচা নিয়ে একটি কুসংস্কার আছে যে পেঁচা ডেকে উঠলে অমঙ্গল হয়, কিন্তু পেঁচার ডাক আসলে সব সমাজে একরকম অর্থ বহন করে না। যেমন আদিবাসী কিছু জনগোষ্ঠী কিংবা ধরো হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে পেঁচার ডাক কিন্তু মঙ্গলজনক, কারণ তাদের পুরাণে আছে কিংবা তাদের ধর্মীয় বিশ্বাস যে দেবী লক্ষ্মী এই পেঁচার বাহনে চড়েছিলেন, সেজন্য পেঁচার ডাককে তারা মঙ্গলজনকই চিন্তা করেন। পেঁচার ডাককে অবশ্য গ্রিক পুরাণে কিন্তু পেঁচার ডাককেও মঙ্গলজনক হিসেবে দেখা হয়। সেখানে লক্ষ্মী দেবী না, সেখানে জ্ঞানের দেবী অ্যাথেনাকে
পেঁচার বাহন হিসেবে ব্যবহার করার কথা বলা আছে। তো যা হোক, লক্ষ্মী পেঁচা, কবি বলছেন যে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, তার দেবী লক্ষ্মীর বাহন হিসেবে হয়তো লক্ষ্মী পেঁচা কথা আছে। তো লক্ষ্মী পেঁচা বলছে এই পেঁচা কি আর মঙ্গলজনক গান গাবে না তার লক্ষ্মীটির তরে? একটি পেঁচা তার আরেকটি ভালোবাসার মানুষ লক্ষ্মীর পেঁচার জন্য কি গান গাবে না? অর্থাৎ পাখিদের এই ডাক, পাখিদের এই সুর কি বন্ধ হয়ে যাবে? যদি এখানে শুধু পেঁচার কথাটি তিনি এঁকেছেন মঙ্গলজনক অর্থে, তো সব পাখির গানই আসলে ঠিকই চলতে থাকবে যদিও কবি না থাকেন বা আমরা মানুষরা না থাকি। এরপর তিনি বলছেন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। একই ওই আগেও এই কথাটি বলেছিলেন যে মানুষের স্বপ্ন কিংবা কোনো কিছুর স্বপ্নই আসলে শেষ হয়ে যায় না, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে যায়। এরপর কবি বলছেন চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। যে মনে হয় যেন একটি শেষ বিকেলের একটি আবহ, এখানে তিনি শেষ বিকেলের একটি প্রাকৃতিক পরিবেশের কথা এখানে তিনি বলেছেন, যখন চারদিকে শান্ততা, শান্তি নেমে আসে, একটা স্নিগ্ধ কোমল নিরিবিলি ভাব চলে আসে। অর্থাৎ সন্ধ্যার হব অবস্থার আগে প্রকৃতিতে যে একটা নির্জনতার সৃষ্টি হয়, হয়তো সে ভাবটি এখানে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যখন সন্ধ্যার পর রাতের আকাশে হয়তো নক্ষত্ররা জল জল করে ওঠে, কিংবা হয়তো জোনাকি পোকার আলো হতে পারে। তিনি বলছেন যে চারিদিকে শান্ত বাতি, এরপর আছে ভিজে গন্ধ, গন্ধ ভেজা মাটির একটা গন্ধ আছে, কিংবা ভেজা প্রকৃতির একটা গন্ধ আছে। যখন দেখবে যে খুব বেশি বৃষ্টি হয়, তখন চারপাশের পরিবেশটা একটু ভেজা ভেজা থাকে, মাটিটা ভিজে যায়, তখন সেই পরিবেশের একটা আলাদা গন্ধ আছে। তো তিনি সেই ভেজা গন্ধের কথা বলছেন আর মৃদু কলরবের কথা বলছেন। এই পৃথিবীতে যে নানা রকম শব্দ সৃষ্টি হয়, মানুষ থেকে নানা প্রাণী হতে নানা প্রকার পাখি কিংবা পাতা ঝরার শব্দ, সমস্ত মিলে যে একটা ঐকতান করে, এই ঐকতানটাও মৃদু হয়ে আসে, কমে আসে। অর্থাৎ সারাদিনের কাজকর্মের কিংবা শব্দের যে শব্দের খেলা আছে, এগুলো সব আস্তে আস্তে কমতে থাকে রাতের বেলা। আর তখন কি হয়, তখন খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো সারাদিন যে তারা মানুষজনদেরকে এপার থেকে ওপারে পাঠিয়ে দিয়েছিল, আনা নেওয়া করেছে, সেই কাজটিও শেষ, মানুষজন আর আসা যাওয়া করবে না। খেয়া নৌকাগুলো এখন কাজ বন্ধ করে চরের কাছে এসে ভিড়েছে। এখানে আসলে প্রতীকী অর্থে কবির মৃত্যু চেতনাটাই আমরা উপলব্ধি করতে পারি, যে আমাদের মানুষের জীবন যেমন একটা সময় এসে থেমে যায়, যেমনটা দিনের শেষে রাতের অন্ধকার নেমে আসে, ঠিক তেমনি মানুষের জীবনটাও এক সময় থেমে যায়। সব কাজকর্ম মানুষের যেমন থেমে যায়, ঠিক তেমনি খেয়া নৌকাগুলো থেমে যায়। তো এইখানে কবির একটু মৃত্যু চেতনার ভাব আমরা লক্ষ্য করছি। সব শেষে 2 লাইনে তিনি বলছেন পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর কোন সব গল্প? এই যে মাঠ ভরা ফসল, এই যে নদীর বয়ে চলা, এই যে লক্ষ্মী পেঁচার ডাক, কিংবা এই যে চালতা ফুল অন্যান্য ফুলের সৌরভ ছড়ানো, এই সমস্ত প্রাকৃতিক এই সমস্ত কাজকর্ম কিন্তু চলতেই থাকবে। প্রকৃতি কিন্তু হারিয়ে যাবে না, প্রকৃতি কিন্তু শাশ্বত, প্রকৃতি চিরকাল বয়ে চলবে। অথচ মানুষ হচ্ছে নশ্বর, মানুষ হারিয়ে যাবে, কিন্তু প্রকৃতি অবিনশ্বর, প্রকৃতি চিরন্তন, প্রকৃতি ঠিকই বিরাজমান থাকবে। সবশেষে তিনি বলছেন এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এখানে কবি প্রাচীন ইতিহাসকে টেনে এনেছেন, যে মানুষের তৈরি সভ্যতা, মানুষের তৈরি কৃতকর্ম সব কোথায় কবে বিলীন হয়ে গেছে। এশিরিয়া সভ্যতা কিংবা ব্যাবিলনীয় সভ্যতা আজ মাটির সাথে মিশে গেছে। এশিরিয়া একটি সভ্যতা, সেটি মেসোপটেমিয়ার সভ্যতার অন্তর্গত ছিল, এটি বর্তমান ইরাকের অন্তর্গত ছিল, এবং আজ থেকে প্রায় 2500 খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে এই এশিরিয়া সভ্যতার বিরাজমান ছিল। এরপর ব্যাবিলনীয় সভ্যতার কথাও তিনি বলেছেন, যে সভ্যতা এখন আর নেই, ধ্বংসস্তূপ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। সেই ব্যাবিলনীয় সভ্যতাও আজ থেকে প্রায় 2300 খ্রিস্টপূর্বাব্দে
পৃথিবীতে ছিল, যেটির অবস্থান ছিল বর্তমান ইরাকে। তো সেই এশিরিয়া এবং ব্যাবিলনীয় সভ্যতা, মানুষের তৈরি সভ্যতা, মানুষের তৈরি আধুনিক সমাজ সব আজকে মাটির সাথে মিশে গেছে। অর্থাৎ মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষের এই সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতি চিরকাল বহমান, সেই প্রকৃতি টিকে থাকবে অনন্তকাল। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই কবিতাটির আলোচনা। তো কবিতাটিকে যদি আমরা একটু তোমার মূল ভাবটা বোঝার চেষ্টা করি, যে কবিতা আসলে মূল ভাবটা কি। কবিতার মূল ভাবটা কবি বলতে চেয়েছেন প্রকৃতি অবিনশ্বর, প্রকৃতি চিরন্তন টিকে থাকবে, চিরকাল টিকে থাকবে, কিন্তু মানুষ বা কবি আমরা হয়তো থাকবেন না, মানুষ হয়তো হারিয়ে যাবে, কিন্তু প্রকৃতি চিরকাল তার স্বাভাবিকতা, তার সৌন্দর্য নিয়ে এই পৃথিবীকে রূপ রস গন্ধে ভরপুর করে রাখবে। তো মোটামুটি এই ছিল আমাদের কবিতা। এবার এই কবিতার উপর আমাদের তোমাদের যেই সৃজনশীল প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধরো, সৃজনশীলের প্রশ্নে তো তোমরা জানো একটি উদ্দীপক থাকে কবিতার ভাবের উপর ভিত্তি করে, সেই উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন হয়। তো এখানে আমি শুধু তোমাদের এই কবিতা থেকে কোন বিষয়বস্তুর উপর উদ্দীপক হতে পারে সেটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এই কবিতা আমরা দেখতে পেয়েছি, ধরো প্রকৃতির কথা আছে, প্রকৃতির সৌন্দর্যের কথা আছে, অর্থাৎ প্রকৃতির চেতনাটা এখানে কাজ করেছে, যে আমাদের দেশটা কত সুন্দর, কিংবা এই পৃথিবীতে এই পৃথিবীর প্রকৃতি যে বিরাজমান থাকবে, প্রকৃতি যে চিরন্তন চিরকালব্যাপী স্থায়ী হয়ে থাকবে, সেই প্রকৃতির কথা আছে এবং প্রকৃতির সৌন্দর্যের কথা আছে। এই যে নক্ষত্র কিংবা নদী কিংবা ফসল, মাঠ, চালতা ফুল, এইসব প্রকৃতি নিয়ে একটা উদ্দীপক হতে পারে, যেখানে প্রকৃতির কথা বলা থাকবে এবং তোমার কবিতার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে। এরপরে কবিতায় আছে ধরো মৃত্যু চেতনা। কবিতাটির মধ্যে কিন্তু কবির মৃত্যু চেতনা আছে, অর্থাৎ কবি বলছেন তিনি যদি পৃথিবীতে না থাকেন তাহলে কি এই পৃথিবী সব কিছু বন্ধ হয়ে যাবে? তা তো না। তার মানে কবি বিশ্বাস করেন যে তিনি পৃথিবীতে থাকবেন না, এবং কবি কিন্তু এও বিশ্বাস করেন যে তিনি হয়তো আবারও কোনো এক সময় পৃথিবীতে আবার ফিরে আসবেন। যেমন তার আরেকটি বিখ্যাত কবিতা আছে, আবার আসিব ফিরে। সে যাই হোক, সেটা অন্য আলোচনা। তো এখানে কবির মৃত্যু চেতনা কাজ করছে, যে কোনো মানুষই চিরন্তন বা চিরকাল পৃথিবীতে টিকে থাকে না, টিকে থাকবে না। মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই প্রকৃতি, এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে চলে যেতে হবে, কিন্তু প্রকৃতি ঠিকই থাকবে। তো এই একটা মৃত্যু চেতনা নিয়ে তোমাদের একটা উদ্দীপক হতে পারে এবং প্রশ্ন হতে পারে। এখানে আছে কবির ইতিহাস চেতনা। এই যে শেষ লাইনটাতে, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে, যেখানে সেই কবে হাজার হাজার বছর আগে কোন সভ্যতা ছিল সেই সভ্যতাকে স্মরণ করা হয়েছে, মানুষের কীর্তিকে স্মরণ করা হয়েছে, ইতিহাসকে স্মরণ করা হয়েছে, এবং সেই ইতিহাস যে শুধুই এখন মানুষের সেই ইতিহাসের সাথে যুক্ত মানুষগুলো যে আজ আর পৃথিবীতে নেই সেটাকে তিনি স্মরণ করেছেন ইতিহাসকে টেনে। তাহলে ইতিহাস চেতনাটা এখানে কাজ করেছে, যে প্রাচীনকালের ইতিহাসকে তিনি স্মরণ করেছেন বর্তমানকালের প্রেক্ষাপটে। এরপরে আরেকটা তোমার উদ্দীপক হতে পারে যে এই যে পৃথিবীর স্বাভাবিকতা বা বহমানতা, অর্থাৎ এই যে নদীর বয়ে চলা, ফুল ফোটা, পাখির ডাকা, মাঠে ফসল ফলানো, এই যে পৃথিবীর স্বাভাবিক কাজকর্ম, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এই স্বাভাবিক কাজকর্ম ঠিকই বিরাজমান থাকবে, শুধু মানুষ থাকবে না। তাহলে প্রকৃতির এই স্বাভাবিক কাজকর্মের উপর ভিত্তি করে, বা প্রকৃতির যে পৃথিবীর যে বহমানতা বা প্রকৃতির যে বহমানতা, অর্থাৎ চিরন্তন ব্যাপী স্থায়ী হয়ে থাকা, এর উপর ভিত্তি করে একটা উদ্দীপক হতে পারে এবং তোমাদের এই কবিতার উপর থেকে প্রশ্ন হতে পারে। তো সবশেষে আমি দু একটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আমি বলে দিতে চাই। যেমন ধরো, ওই কবিতা থেকে প্রশ্ন হতে পারে যে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, বলতে কবি কি বুঝিয়েছেন? যে নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, অর্থাৎ নদীর বহমানতা ঠিকই থাকবে। আমরা মানুষরা বা কবি চলে যাবেন বলে নদী বহমানতা বন্ধ হয়ে যাবে, নদী মরে যাবে, সেরকমটা না। নদী তার স্বাভাবিক সৌন্দর্য নিয়ে ঠিকই পৃথিবীকে উর্বর করে যাবে, পৃথিবীর ভূমিকে উর্বর করে যাবে। এরপর আরেকটা প্রশ্ন হতে পারে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে ব্যাখ্যা করো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। যে স্বপ্ন কখনো মরে যায় না, মানুষ হয়তো থাকে না, কিন্তু
মানুষের স্বপ্ন চিরন্তন, মানুষ চিরকাল মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে। সেজন্য তিনি বলছেন যে স্বপ্ন আর কবে আর ঝরে, অর্থাৎ স্বপ্নের কোনো মরণ নেই। যেমনটা প্রকৃতিও স্বপ্ন দেখে নতুন নতুন সাজে প্রকৃতিকে সাজানোর, গাছপালা বলি, নদী বলি, নক্ষত্র বলি, এগুলো, সেই সাথে মানুষও স্বপ্ন দেখে। এরপর এখানে আছে এশিরিয়ার ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে, যে এখানে প্রাচীনকালের ইতিহাসকে স্মরণ করা হয়েছে যে মানুষের সভ্যতা বিলীন হয়ে গেছে, মানুষ চিরস্থায়ী নয়, মানুষের সৃষ্টিকর্ম সেগুলো বিলীন হয়ে গেছে, কিন্তু প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে আজও ফুল ফোটাচ্ছে, আজও মাঠে ফসল ফলছে, আজও নদী বয়ে চলছে। এইভাবে তিনি প্রাচীন ইতিহাসকে টেনে এনেছেন। তো এই ব্যাখ্যামূলক অংশে তোমরা এভাবে উত্তরটা করতে পারো। তো এই ছিল তোমাদের সাথে আজকের আমাদের পাঠের বিষয়। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। সবশেষে বর্তমানে এই প্রেক্ষাপটে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, সবাই সাবধানতা অবলম্বন করে চলবে, সবাই নিজের নিরাপত্তা রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন পার করবে। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।